দ্য বং স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভীষণ ভালো আছেন। আমি এই সপ্তাহে আপনাদের জন্য নিয়ে এসেছি আরও একটি নতুন ভৌতিক গল্প। আমাদের এই সপ্তাহের গল্প একটু অন্যরকম, তা কেমন আপনারা শুনেই বলবেন। আমাদের এই সপ্তাহের গল্পের নাম খিদে, লেখা রিমা দাস, গল্প পাঠে রিমা এবং শ্রেয়সী। তাহলে চলুন শুরু করা যাক আমাদের এই সপ্তাহের গল্প। রাত তখন 11টা কি 12টা হবে হয়তো। ঈশান ওর ছোট্ট বিছানায় শুয়ে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। এই এত বড় দোতলা বাড়িতে এই 10 বছরের ঈশান ছাড়া আর কেউ নেই। যদিও আজ থেকে 3 মাস আগে এই বাড়িতেই ছিল অনেক লোকের ভিড়, একেবারে বিয়ের মরশুম বলে যাকে। এই বাড়িতে আগে সুধীর, পিয়ালি, সৌম্য আর ঈশান থাকত। সৌম্য আর সুধীর 2 ভাই। ছোটবেলায় বাবাকে হারিয়ে অনেক কষ্টে বড় হয়েছে ওরা। আজ থেকে 2 বছর আগে ওদের মা মারা গেছে। ঈশান পিয়ালি আর সুধীরের বড় ছেলে কারণ পিয়ালি দ্বিতীয়বার বাচ্চা নেওয়ার কথা ভেবেছিল। ওর সে ভাবনা বাস্তব হতে আর 5 মাস হওয়ার আগেই ওর জীবনে এক চরম বাস্তব নেমে আসে। ছোট থেকেই বাবা ছিল না বলে সৌম্য সুধীরকে বড় ভালোবাসে। বড় দাদার বউ হওয়ার কারণে পিয়ালি ওর কাছে মায়ের থেকে কম কিছু ছিল না। আগে সৌম্য ছিল এই বাড়ির সব থেকে ছোট। তারপর ঈশান আসায় সৌম্যের একেবারে ডান হাত এই ঈশান। সুধীর একজন স্কুলের অঙ্কের মাস্টার, আর সৌম্য এই 4 বছর আগে একটা কলেজে প্রফেসরের চাকরি পেয়েছে। বলতে গেলে একেবারে সুখী পরিবার। তবে এই সুখী পরিবার বেশি দিন সুখের থাকলো না। আজ থেকে 5 মাস আগে সৌম্য প্রথম ওর দাদাকে ও 10 বছরের প্রেমের কথা জানায়। পিয়ালি যদিও আগের থেকে এই নিয়ে জানতো, কিন্তু সুধীর জানতো না। শাশুড়ি মারা যাওয়ার পর থেকেই পিয়ালি অনেকবার সুধীরকে বলেছিল এবার সৌম্যর বিয়ে দিয়ে দেওয়া উচিত। সুধীরও এই বিষয়ে বিশেষ আপত্তি করেনি। সত্যিই তো, সারাদিন পিয়ালি বাড়িতে একা থাকে, কথা বলারও কেউ নেই। সারাদিন একা একা বিরক্ত লাগাই তো স্বাভাবিক। সৌম্যর বিয়ে দিলে একটা মেয়ে আসবে বাড়িতে, পিয়ালির সময়ও কাটবে আর বাড়িতে নতুন সদস্যও আসবে। সুধীর বিয়ে নিয়ে ভাবছে দেখে পিয়ালি সৌম্যকে বলল এবার সুধীরকে রিক্তার কথা জানানো উচিত। পিয়ালির কথা শুনে সৌম্য এই দায়িত্ব পিয়ালিকেই দিল। পিয়ালিও একদিন সুযোগ বুঝে রিক্তার কথা সুধীরকে জানালো। রিক্তার সাথে পিয়ালির আগে অনেকবার আলাপ হয়েছে। রিক্তাকে পিয়ালির বেশ ভালোই লেগেছে। পিয়ালি জানে যে সুধীর রিক্তার সৌম্যর বিয়েতে আপত্তি করবে না, তাই সুধীরকে রিক্তার ব্যাপার জানাতেই সুধীর রাজি হয়ে গেল। একদিন সময় করে পিয়ালি, সুধীর, সৌম্য আর ঈশান গেল রিক্তাদের বাড়ি। রিক্তা নিজের মা বাবা নেই। ছোটবেলা থেকেই মামা মামির কাছে মানুষ হওয়ায় সে আদর যত্ন খুব কম পেয়েছে। সেই কারণেই রিক্তার জন্য ছেলে না খুঁজতেই বিয়ের সম্বন্ধ আসায় ওর মামা মামির কারোর কোনো আপত্তি হলো না, বরং বিয়ের জন্য বেশ তাড়াহুড়ো করতে লাগলো। পিয়ালি তখন 3 মাসের প্রেগনেন্ট, তাই এখন বিয়ের অনুষ্ঠান বাড়িতে হলে ওর বেশ অসুবিধা হবে। কিন্তু রিক্তার মামা মামি কিছুতেই রাজি হলো না। তাই ঠিক করা হলো ওদের দুজনের এখন রেজিস্ট্রি করে রেখে দেওয়া হবে। 1 বছর পর ওদের বিয়ে হবে। এরপর রিক্তার মামা মামি আর আপত্তি করল না। ভালো একটা দিন দেখে ওদের রেজিস্ট্রি হয়ে গেল। সৌম্যর মনে হলো এর থেকে সুখের জীবন আর হতেই পারে না। 10 বছর ধরে যার সাথে প্রেম করছে, যার সাথে পরবর্তী জীবনের স্বপ্ন দেখেছে, তাকেও সারা জীবনের মতো করে পেয়েছে। বাবা মায়ের মতো বড় দাদা বৌদি, জীবনে এর থেকে বেশি আর কিছুই ওর চাই না। এইভাবেই ভালো চলছিল ওদের জীবন। তবে অঘটন ঘটল ঈশানের 10 বছরের জন্মদিনের দিন।
সোমু আর রিক্তা ঠিক করলো ঈশানের জন্মদিন বড় করে করবে। ওই বাড়ির লোকজন আর কিছু ঈশানের বন্ধু মিলে সবাই মিলে হই হুল্লোড় করে সারা সন্ধ্যা কাটানোর পর ঈশান হঠাৎ করে জেদ ধরে বসলো যে সে নাকি আইসক্রিম খাবে। অনেক করে পিয়ালি বোঝানোর পরেও যখন ঈশান কিছুতেই বুঝলো না, তখন রিক্তার সোমু ঠিক করলো যে ওরা এখন গাড়ি করে সামনের আইসক্রিম পার্লার থেকে আইসক্রিম খেতে যাবে। সবাই মিলে একসাথে আইসক্রিম খাওয়ার জন্য তাদের পছন্দের পার্লারে গিয়ে দেখলো আইসক্রিম পার্লারে বেশ ভিড়। এত ভিড় দেখে পিয়ালি বলল, সৌম, তুমি আর রিক্তাকে আইসক্রিম কিনে নিয়ে এসো, আমরা গাড়িতে বসে থাকছি, গাড়িতে বসে বসে খেয়ে নেব। তবে ঈশান জেদ ধরে বসল সে ভেতরে যাবে। অনেক করে বোঝানোর পরেও ঈশান কিছুতেই রাজি হলো না। তাই ঠিক হলো সৌম্য আর ঈশান যাবে আইসক্রিম আনতে। গাড়ি রাস্তার একদিকে দাঁড় করিয়ে ঈশানের হাত ধরে সৌম্য ওকে আইসক্রিম পার্লারের ভেতর নিয়ে গেল। ঈশানের আইসক্রিম আর পছন্দ হয় না। সৌম্য সবার পছন্দের আইসক্রিম কিনে নিয়েও ঈশানের নিজের পছন্দের আইসক্রিম পায়নি বলে খুব দেরি করছিল। কিছুক্ষণ বাইরে খুব জোরে একটা আওয়াজ হলো, তার সাথে চিৎকার। দোকানের ভেতর থেকে একটা লোক চিৎকার করে বলে উঠল, আরে 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 করে বেরিয়ে গেল। সোমু কি হলো তখনও কিছু বুঝতে না পেরে হাতে ধরা 4টে আইসক্রিম নিয়ে বাইরে বেরিয়ে এসে যা দেখল সেটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না। সোমু দেখল রাস্তার পাশে দাঁড় করানো ওদের গাড়িটা আর সেখানে নেই। সেখান থেকে 10 হাত দূরে ছিটকে পড়ে আছে, আর একটা ট্রাক রাস্তার আরেক দিকে উল্টে পড়ে আছে। কি হয়েছে সেটা বুঝতে সোমুর অসুবিধা হলো না। তবে সোমু এমনই অবাক হলো যে এখন ওর কি করা উচিত ও কিছুই বুঝতে পারল না। সেখানে লোকজন পুলিশ এসে যখন গাড়ি থেকে 3টে মানুষকে বের করে আনলো, তখন ওদের কারোর দেহে আর প্রাণ নেই। এই ধাক্কা সোমু কিছুতেই সামলে নিতে পারল না। এই পুরো ধাক্কায় সোমু একেবারে পাথর হয়ে গেল। নিমেষে সবাইকে হারানোর কষ্টটা হঠাৎ রাগে পরিণত হলো, আর সেই সমস্ত রাগ গিয়ে পড়ল ঈশানের ওপর। সেদিন যদি ঈশান আইসক্রিম খাওয়ার জন্য জোর না করত, সেদিন দোকানে এত দেরি যদি না করত, তাহলে এমন ঘটনা আজকে ঘটত না। সোমু আস্তে আস্তে কেমন যেন হয়ে গেল, আর কাজে যায় না। সারা দিন মদের নেশায় ডুবে থাকে, অনেক রাত করে বাড়ি ফেরে। সোমু নিজে এভাবে থাকে বলে ঈশানের স্কুল যাওয়া, পড়াশোনা করা সবকিছু একেবারে বন্ধ হয়ে গেল। সারা দিন বাড়িতে থাকে, মা বাবার কথা মনে পড়লে কান্নাকাটি করে। খিদে পেলে রান্নাঘর থেকে বিস্কুট বের করে খায়। কিন্তু কতদিন আর বিস্কুট থাকবে বাড়িতে? কোনোদিন সোমুর রাতে ফেরার সময় খাবার নিয়ে আসে। তখন ঈশান কোনোদিন রাতের খাবার কিছুটা সকালের জন্য রেখে দেয়। এখানে পাশের বাড়ি অনেকে এসে মাঝে মাঝে ঈশানকে খাবার দিয়ে যায়। তবে এই 2 সপ্তাহ হলো সোম ওই বাড়িটা বিক্রি করে দিয়েছে। ঈশানের মামা বাড়ির সাথে যোগাযোগ করে ওকে মামা বাড়িতে রেখে দেওয়ার কথা ভেবেছিল, কিন্তু তারা কেউ ঈশানের দায়িত্ব নিতে চায়নি। তাই সোমকে বাধ্য হয়ে ঈশানকে সাথে নিয়ে একটা ভাড়া ঘরে এসে উঠতে হয়েছে। একেবারে পুরনো আধভাঙা একটা ঘর। ঘরটায় 2টো ঘর, একটা রান্নাঘর, সরু বারান্দা আর একটা প্রায় ভাঙা বাথরুম। একটা ঘরে ঈশান থাকে, আর একটা ঘরে সৌম্য। সৌম্য এখানে এসে একটা লোকাল স্কুলে ঈশানকে ভর্তি করে দিয়েছে। স্কুলে পড়াশোনা সেরকম কিছুই হয় না। স্কুলে দুপুরে ভাত খাওয়ানো হয়, তাই ঈশানের দুপুরের খাবার নিয়ে সৌম্যকে ভাবতে হয় না। সৌম্য সকাল 10টার আগে বেরিয়ে যায়। কলেজে যায় নাকি অন্য কোথাও সেটা কেউ জানে না। ঈশানও স্কুল যাওয়ার জন্য বেরিয়ে যায়। দুপুরে ভাত খেয়ে 4টে নাগাদ বাড়িতে ফেরে। দুপুরের খাবার ঈশান স্কুলে খেয়ে নেয়, তারপর বাড়িতে ফেরে। এই 1 সপ্তাহ ধরে
ঈশান স্কুল থেকে ফিরে এই ভাঙা বাড়িটা ঘুরে ঘুরে দেখে আর এটা ওটা জিনিস খুঁজে পায়। ঘরের মধ্যে অনেক পুরনো বাক্স, পুরনো দেওয়াল আলমারি সবগুলোই বন্ধ হয়ে পড়ে আছে। সোমও এগুলোর কোনোটাই ব্যবহার করে না বলে খুলে দেখেনি। তবে ঈশান সারাদিন ঘরে কি করবে না করবে বুঝতে না পেরে এটা ওটা ঘেঁটে বেড়ায়। সেই রকমই সেদিন একটা দেওয়াল আলমারি ঘাঁটতে গিয়ে ঈশান একটা পুতুল খুঁজে পেল। খুব সাধারণ একটা ডল পুতুল, তবে দীর্ঘদিন আলমারিতে থেকে একটু নোংরা হয়ে গেছে এই যা, না হলে পুতুলটা দেখতে কিন্তু বেশ সুন্দর। এখানে ঈশানে নতুন পুরনো কোনো খেলনা সেইভাবে নেই বলে ঈশান এই পুতুলটা আলমারি থেকে বের করে নিজের ঘরে চলে গেল। প্রতিদিন অনেকটা রাতেই সৌম্য ফেরে। ঘরের দরজা ঈশান বন্ধ করে শুয়ে পড়ে। তারপর রাত্রে সৌম্য এলে দরজা খুলে দেয়। সৌম্য ওর হাতে খাবারের প্যাকেট ধরিয়ে দিয়ে নিজের শোয়ার ঘরে চলে যায়। আজকেও তাই হয়েছিল। সৌম্য আজকে অনেকক্ষণ ধরে দরজা আঘাত করতেই থাকে, কিন্তু ঈশান কিছুতেই দরজা খোলে না। প্রায় আধ ঘন্টা পর ঈশান দরজা খুলে দিল। এতক্ষণ বাইরে দাঁড়িয়ে থেকে থেকে সৌম্যর মাথা গরম হয়ে গিয়েছিল। সৌম্য নেশা করেছিল বলে এতক্ষণ দাঁড়িয়ে থেকে ও আরও বিরক্ত হয়ে উঠেছিল। তাই ঈশান দরজা খুলতেই সৌম্য সজোরে ঈশানের গালে একটা থাপ্পড় মারল। তারপর খাবারের প্যাকেট মেঝেতে ছুঁড়ে দিয়ে বলল, তা এতক্ষণ ধরে কি করছিলি? ঈশান কিছু বলল না। বিকালে খুঁজে পাওয়া সে পুতুলটা নিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকল। সৌম্য আর কিছু না বলে নিজের ঘরে চলে গেল। ঈশানের চোখ দিয়ে টুপ টুপ করে জল পড়ছে। ঈশান খাবারের প্যাকেট নিতে গিয়ে দেখল সমস্ত খাবার মেঝেতে পড়ে নষ্ট হয়ে গেছে। ঈশান চোখ মুছে খাবার না খেয়ে ও শোয়ার ঘরে চলে গেল। সৌম্য বিছানায় শুয়ে শুয়ে শুনতে পেল ঈশান কাঁদছে। কিছুক্ষণ পর সৌম্য ঘুমিয়ে পড়ল। রাত তখন কত সৌম্য জানে না। হঠাৎ সৌম্যর ঘুম ভেঙে গেল। সৌম্য আধ ঘুমে উঠে বিরক্তি হয়ে বিছানায় উঠে বসল। তারপর কান খাড়া করে শুনল পাশের ঘর থেকে হাসির শব্দ আর কথা ভেসে আসছে। কিছুক্ষণ চুপ করে থেকে সৌম্য শুনে বুঝল ঈশান কারোর সাথে গল্প করছে আর হাসছে। আর একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনে সৌম্য বুঝল যে ঈশান ছাড়াও আরও কেউ ঘরে আছে। ঈশান ছাড়াও ঘরে আরও কেউ আছে বুঝে সৌম্য ভাবল নিশ্চয়ই ঈশানের গ্রামের কাউকে বাড়িতে নিয়ে এসেছে আর ওর সাথেই এখন গল্প করছে। তখন হয়তো তাই করছিল, তাই দরজা খুলতে দেরি করেছে। সৌম্য বিছানা থেকে উঠে ঈশানের ঘরের সামনে গিয়ে দরজায় ধাক্কা দিল। সৌম্য দেখল এই প্রথম ঈশান ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে শুয়েছে। সৌম্য খুব জোরে জোরে দরজায় দুবার ধাক্কা দেওয়ার পর ঈশান খুব ভয়ে ভয়ে দরজা খুলে দিল। আধো অন্ধকারের মধ্যে ঈশান সৌম্যকে দেখে ভয় পেয়ে গেছিল। সৌম্যের নেশার ঘোর তখনও কাটেনি। নেশার ঘোরেও ঈশানকে ধাক্কা দিয়ে একপাশে সরিয়ে ঘরের ভেতর ঢুকে এদিক ওদিক ভালো করে তাকিয়ে দেখল না, কেউ কোথাও নেই। তবে ঈশানের বিছানায় একটা পুতুল শোয়ানো আছে। এই পুতুল সৌম্য এর আগে কখনো দেখেনি। তাই রাগে পুতুলটাকে ধরে মেঝেতে ছুঁড়ে ঈশানকে বলল, কোনো শব্দ না করে চুপ করে শুয়ে পড়, আমি যেন আর কোনো আওয়াজ না শুনতে পাই। কথাটা বলেই সৌম্য ঘর থেকে বেরিয়ে যেতে ঈশান বলল, কাকাই, আমার খুব খিদে পেয়েছে। সৌম্য পেছনে ফিরে ঝাঁঝালো গলায় ঈশানকে বলল, আমাকে খাবি খাবি? ঈশান মাথা নামিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকল। সৌম্য আর কিছু না বলে
সোজা নিজের ঘরে চলে গেল। পরের দিন সকালে সৌমর যখন ঘুম ভাঙল, তখন ওর মাথার উপরে থাকা জানলা দিয়ে রোদ এসে ওর মুখে পড়েছে। সৌম বুঝল অনেকটা দেরি হয়ে গেছে। বিছানায় উঠে বসতেই সৌম টের পেল যে ওর পা খুব ব্যথা করছে। না, ঠিক পায়ে নয়, আসলে একটা নির্দিষ্ট আঙুলে খুব ব্যথা। ঢাকা সরিয়ে পায়ে কি হয়েছে দেখতে গিয়ে সৌম দেখল ওর ডান পায়ের বুড়ো আঙুল আর তার পাশের আঙুলটা নেই। নেই মানে একেবারেই নেই। কেউ যেন ছিঁড়ে নিয়ে গেছে আঙুল দুটো। সমস্ত বিছানা রক্তে ভিজে লাল হয়ে গেছে, অথচ সৌম একবারও টের পেল না, একটু আঘাত পেল না। এত গভীরভাবে ঘুমিয়েছে ও। সৌম বুঝতে পারল ওর হাঁটতে কষ্ট হচ্ছে, তাও কোনোভাবে বিছানা থেকে নেমে ঘর থেকে বেরিয়ে গেল। ঘর থেকে বেরোনোর সময় একবার যদি সৌম ঈশানের ঘরের দিকে তাকাতো, তাহলে হয়তো দেখতে পেত যে ঈশানের নতুন খুঁজে পাওয়া পুতুলের মধ্যে একটা পরিবর্তন ঘটেছে। সৌম আঙুল দুটোতে কাপড়ের ব্যান্ডেজ বেঁধে বেরিয়ে গেল। ঈশান কোথায় আছে, কি করছে, কোনো কিছুই দেখার প্রয়োজন বোধ ও করল না। আজকে রাত্রে আর সৌমকে বেশিক্ষণ দরজা ধাক্কা দিতে হয়নি। একবার ধাক্কা দিতে ঈশান এসে দরজা খুলে দিল। সৌম দেখল আজকে ঈশান এই সামনের ঘরটাতেই একটা নোংরা পুতুলকে নিয়ে বসে বসে পড়াশোনা করছে। সৌম ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিতেই ঈশান খুব ভয়ে ভয়ে সৌমকে বলল, কাকাই, আমার খিদে পেয়েছে। সৌম রেগে ঈশানের দিকে তাকিয়ে বলল, এত কিসের খিদে তোর? মা খেলি, বাবা খেলি, রিক্তাকে খেলি, তাও তোর শান্তি হয়নি? আরো খেতে চাস? তাহলে আমাকে খেয়ে নে, তাহলে আমিও শান্তি পাই আর তোর খিদেও মিটে যায়। কথাগুলো বলে সৌম নিজের ঘরে চলে গেল। ঈশান মাথা নামিয়ে চুপ করে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকল। তারপর পুতুলকে নিয়ে নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ল। তখনও পর্যন্ত সৌম জানত না আজকে ওর ভাগ্যে এমন পরিণতি আছে। রাত তখন কত সৌম জানে না। হঠাৎ কিছু একটা শব্দ শুনে সৌমর ঘুম ভেঙে গেল। সৌম রোজ মদ খেয়ে এসে ঘুমিয়ে পড়ে, তাই দরজা প্রায় দিনও বন্ধ করতে ভুলে যায়। আজও তাই ঘরের দরজা খোলা ছিল। রাস্তার আলো ঘরের ভেতরকে ক্ষীণ আলোকিত করেছে। সৌম কোনো রকমে চোখ খুলে দেখল ঈশান এসে দাঁড়িয়েছে। ঈশানকে দেখে সৌমের মাথা গরম হয়ে গেল। সৌম বিরক্তভাবে ঈশানকে বলল, কি এত রাতে আবার কি চাইতো? ঈশান বলল, খিদে পেয়েছে। ধের বাবা, অদ্ভুত ঝামেলা তো তোকে নিয়ে। একটা রাত কি না খেয়ে থাকতে পারছিস না? কালকে খাবার এনে দেবো, এখন যা শুয়ে পড়। কথাটা বলে সৌম্য শুতে যাবে এমন সময় ঈশান আবার বলে উঠল, আমার এখনই খাবার চাই। এবার ঈশানের গলা শুনে সৌম্য একটু ভয় পেল। কিছু একটা ছিল ঈশানের গলাতে যেটা সৌম্যর স্বাভাবিক লাগলো না। সৌম্য তাও নিজেকে সামলে নিয়ে বলল, বললাম তো কালকে খাবার এনে দেবো, এখন যা। ঈশান আবার আগের মতো গলায় বলল, আমরা এখনই খাবো। আমার খিদে পেয়েছে। আমরা? এই আমরা মানে কে কে? ঠিক বুঝল না সৌম্য। সৌম্য আরো কিছু বলার আগে দেখল ঈশানের পেছন থেকে ঈশানের বয়সের একজন এসে দাঁড়িয়েছে। সৌম্য প্রথমে ভাবল নিশ্চয় এটা ঈশানের এই গ্রামের কোনো বন্ধু হবে। কাকে না কাকে ঘরে এনে ঢুকিয়েছে,
এটা ভেবে সৌম্য রেগে বিছানায় উঠে বসল। কিছু বলার আগেই দেখল ঈশানের পেছন থেকে যে বেরিয়ে এসেছে সে কোনো মানুষ নয়। কাল রাত্রে, এমনকি আজকেও রাতে বাড়ি ফিরে ঈশানের সাথে যে পুতুলটা সৌম্য দেখেছে, এটা সেই পুতুল। পুতুলটাকে দেখে চমকে উঠল সৌম্য। একটা পুতুল কি করে মানুষের মতো দাঁড়িয়ে আছে? শুধু দাঁড়িয়ে আছে তাই নয়, সে পিটপিট করে চোখের পলক ফেলছে, ঘাড় বাঁকিয়ে হাসি মুখে তাকিয়ে আছে সৌম্যের দিকে। সৌম্য ভয়ে ঘামতে শুরু করেছে, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। সৌম্য একটা শুকনো ঢোক গিলতেই পুতুলটি যান্ত্রিক শব্দ করে বলে উঠল। সৌম্য কি করবে কি বলবে বুঝতে পারছে না। সৌম্যর হঠাৎ চোখ পড়ল ওর বিছানার পাশের টেবিলে একটা মদের বোতল রাখা আছে। সৌম্য তাড়াতাড়ি হাত বাড়িয়ে বোতলটা নিয়ে সজোরে ছুঁড়ে দিল সেই এগিয়ে আসা পুতুলের দিকে। কিন্তু ভয়ে আর নেশার ঘোরে সৌম্য বোতল ঠিক করে ছুটতে পারেনি। সেই বোতল গিয়ে লাগলো ঈশানের হাতে। ঈশান সাথে সাথে খুব জোরে চিৎকার করে উঠল। ঈশানের চিৎকার শুনে সে পুতুল হাঁটা থামিয়ে পেছন ফিরে ঈশানের দিকে তাকিয়ে দেখল ঈশানের হাত কেটে গেছে আর সেখান থেকে রক্ত বের হচ্ছে। সেই আঘাতে ঈশানের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। এবার যেন পুতুলের মুখে অদ্ভুত একটা পরিবর্তন ঘটল। সে পুতুল একটা কান ফাটা পাশবিক চিৎকার করে এগিয়ে গেল সৌম্যের দিকে। সৌম্য দেখল পুতুলের চোখ দুটো এবার লাল হয়ে জ্বলছে আর তার মুখে একটা নৃশংস হাসি। সে এক লাফে ঝাঁপিয়ে পড়ল সৌম্যের শরীরের ওপর। তারপর শোনা গেল সৌম্যের মর্মান্তিক মৃত্যু চিৎকার। সৌম্য চিৎকার শুনে সে রাত্রে আশেপাশের ঘর থেকে কিছু মানুষ ছুটে এসেছে। ঈশানদের ঘর থেকে অনেক দূরে দূরে কয়েকটা ঘর ছিল, কিন্তু ঈশান, সৌম্য আর সে পুতুলের অমানবিক চিৎকার শুনে ওরা সকলে এখানে এসে হাজির হয়েছে। সকলে যখন ঘরের সামনে এসে হাজির হলো তখন দেখল ঘরের দরজা খোলা। ঘরের ভিতর একসাথে 7-8 জন মানুষ ঢুকে পড়ল। তারা এসে এই ঘর ওই ঘর খোঁজাখুঁজি করে সৌম্যের ঘরে এসে যা দেখল সেটা দেখে ওদের সকলের মুখ থেকে তাদের মধ্যে একজন পকেট থেকে ফোন বের করে পুলিশকে ফোন করল। পুলিশ প্রায় আধ ঘন্টার মধ্যে চলে এসেছে। এসে দেখল বিছানার ওপর সৌম্যর আধ খাওয়া শরীর পড়ে আছে। কেউ যেন সৌম্যর গলা কোনো ধাতব জিনিস দিয়ে কেটেছে। তারপর কোনো হিংস্র জন্তু সৌম্যর শরীরের নিচের দিকের অংশ খুবলে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। এমনভাবে খেয়েছে যে সৌম্যর পা থেকে কোমর পর্যন্ত কিছুই আর নেই। সারা বিছানা রক্তে ভিজে লাল হয়ে আছে। ঘরে উপস্থিত অন্যান্য সকলেই জানালো যে ওরা যখন এই ঘরে এসে উপস্থিত হয় তখন ঈশান মেঝেতে অজ্ঞান হয়ে পড়েছিল। পুলিশকে ফোন করার পর ঈশানের জ্ঞান ফিরে আসে। এখন ঈশান একটা চেয়ারের ওপর পুতুল হাতে নিয়ে বসে আছে। পুলিশ ঈশানের হাতে চোট দেখে ওকে তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে গেল। ঈশানের সাময়িক চিকিৎসার পর পুলিশ ওর মুখ থেকে সবটা শোনে। ঈশান জানায় সেদিন বাড়িতে কতজন লোক আসে আর তারা এসে ওদের উপর আঘাত করে। সৌম্য ছাড়া যে ঈশানের কেউ নেই জেনে পুলিশ ঈশানকে একটা অনাথ আশ্রমে রেখে আসার ব্যবস্থা করে। ঈশান সঙ্গে করে শুধুই পুতুলটা নিয়ে আসে। 3 সপ্তাহ পর সেই অনাথ আশ্রমে ঘটল এক অদ্ভুত ঘটনা। আশ্রমের 4 জন ছেলে ডান পায়ের একটা করে আঙুল কেউ কেটে নিয়েছে।
না, ঠিক কেটে নেয়নি, ছিঁড়ে নিয়েছে। এই 4 জন ছেলে সেই আশ্রমের সব থেকে দুরন্ত আর অসভ্য ছেলে। তারা সব বাচ্চাদের বিরক্ত করে, জ্বালাতন করে, মারধর করে। আশ্রমের শিক্ষক শিক্ষিকারা ওদের অনেকবার শাস্তি দিলেও ওরা কখনোই শোধরায়নি। 2 দিন ধরে ওরা ঈশানকে বিরক্ত করছে, এমনকি ঈশানকে ইট ছুঁড়েও মেরেছে। আশ্রমের সকলের মনে এখন একটাই প্রশ্ন, ওই 4 জন বাচ্চার আঙুল এইভাবে ছিঁড়ে নিল কে? আশা করছি আমাদের এই সপ্তাহের গল্প আপনাদের ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই আমাদের জানাবেন। আপনাদের সাথে আবার দেখা হবে পরের সপ্তাহে অন্য কোনো নতুন গল্প নিয়ে।